সকাল প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, করোনা অতিমারির সময়ে যে যেখানে আছো ভালো আছো এই আশা ব্যক্ত করে আমি গীতা বর্মন, প্রভাষক অর্থনীতি রূপসা ডিগ্রি কলেজ খুলনা তোমাদের সামনে আজকে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের পড়ালেখার বিষয় হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায়টা। তো আমরা প্রথমেই চলে আসি জনসংখ্যা সম্পর্কে যে ধারণা, সেটা দেখো আমার প্রথম টপিক আছে কনসেপ্ট অফ পপুলেশন বা জনসংখ্যার ধারণা। তো আমরা বইয়ে যে ডেফিনেশন পাই সেটা তো আলোচনা করবোই, তার আগে আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে কথা বলে আসি। সেটা হচ্ছে দেখো যে বহুল পরিচিত স্বনামধন্য ফুটবলার লিওনেল মেসি, যদি আমি তার কথা বলি তাহলে সে কিন্তু এক কথায় হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, অনেক বড় একটা এক্সাম্পল হচ্ছে মানব সম্পদের। তো যেভাবে লিওনেল মেসি একজন মানব সম্পদ হিসেবে পরিগণিত এই পৃথিবীতে বিশ্বে, ঠিক সেভাবে যদি আমি আমার দেশের খুব প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক যেমন রহিম মিরা, যে কোনো সবজি চাষের সাথে জড়িত, অথবা হালিমা বেগম যে কোনো পশু পাখি বা হাঁস মুরগি পালনের সাথে জড়িত এবং এই কর্মসংস্থান করে তারা নিজেদের ফ্যামিলির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে, এই ধরনের সকল জনগোষ্ঠীকে আমরা মানব সম্পদের আওতাভুক্ত বলতে পারি। তার মানে আমরা কথায় বলতে পারি যে মানব সম্পদ হচ্ছে তখনই হবে বা জনসংখ্যাকে তখনই মানব সম্পদ বলে পরিগণিত করা হবে যখন ওই জনসংখ্যাটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। এবং এই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে গেলে তাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং সৃষ্টিশীল করে তুলতে হবে নিজেকে। তো যেহেতু আমার চ্যাপ্টারটা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যাটা মানব সম্পদের সাথে রিলেটেড। যে জনসংখ্যা নিজেকে সম্পদে পরিণত করতে পারে সেই জনসংখ্যাই হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য কাম্য। তো এখন আমরা আসি যে এই জনসংখ্যা যদি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকে, আমরা বলছি কি কোনো দেশে যদি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকে তাহলে সেই দেশকে আমরা সাধারণভাবে আমরা বলতে পারি যে এই দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। কিন্তু এই প্রাকৃতিক সম্পদ ইউজ করার জন্য বা সৎ ব্যবহার করার জন্য যদি দক্ষ জনশক্তি না থাকে বা যে বা যারা এই প্রাকৃতিক সম্পদকে সর্বোত্তম ব্যবহার করতে পারবে সেই জনসংখ্যা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা ওই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারবো না। তাহলে একটা দেশে জনসংখ্যা থাকতে হবে এবং ওই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে, তাহলে সেই দেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি করতে পারবে। এখন আমরা আসি যে জনসংখ্যা সম্পর্কে আমরা সবাই জানি যে জনসংখ্যা কি পপুলেশন হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো যেখানে জনসংখ্যা কথাটা আসবে সেখানে জনসম্পদ কথাটা আসবে এবং জনসম্পদ কথাটার সাথে সাথে আত্মকর্মসংস্থান এই কথাটাও কিন্তু আসবে। সেভাবে আমাদের চ্যাপ্টারটা কিন্তু অলরেডি সাজানো যে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই আত্মকর্মসংস্থানটা কাকে বলে? যে অন্য মানুষের উপরে ডিপেন্ডেন্ট না বা নির্ভরশীল না। একটা মানুষ যদি আরেকটা মানুষের বোঝা হয়ে জীবন নির্বাহ করে তাহলে সেই মানুষ কিন্তু অর্থনীতিতে অবদান রাখতে পারে না। অর্থনীতি তো পরের ব্যাপার, সেই মানুষ সেই ফ্যামিলিতে বা তার পরিবারেই অবদান রাখতে পারে না। তো এখন আমরা দেখি যে এই জনসংখ্যার কিছু পরিমাপের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কীভাবে একটা দেশের জনসংখ্যা ওই দেশের জন্য ঠিক নাকি বেশি নাকি কম সেটা বুঝতে গেলে আমাদেরকে কিছু পদ্ধতি আছে জনসংখ্যা পরিমাপ। আমার সেকেন্ড টপিক আছে দেখো মেজারমেন্ট অফ পপুলেশন বা জনসংখ্যার পরিমাপ। তো আমরা জনসংখ্যা সম্পর্কে ধারণা পেলাম, জনসংখ্যা এবং মানব সম্পদ আত্মকর্মসংস্থান সম্পর্কে যেটুকু ধারণা পেলাম, এখন আমরা চলে যাব সোজা আমাদের মেইন আলোচনার বিষয় যে জনসংখ্যা পরিমাপের পদ্ধতি। তো আমাদের বইয়ে যেখানে আছে দেখো যে জনসংখ্যা পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার। আমি কি বলেছি? ক্রুড বার্থ রেট অথবা স্থূল জন্মহার। তো এটা কাকে বলে? স্থূল জন্মহার যদি আমি ডেফিনেশন বলি তাহলে এভাবে বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে কোনো পরিমাপ পদ্ধতিতে অর্থনীতিতে যখন আমরা ব্যবহার করব বা করি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময়ে এক বছর ধরে নেওয়া হয়। যে ফিক্সড সময়টা সেটা নর্মালি এক বছর ধরে নেওয়া হয়। তো এখানে বলছে যে কোনো নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট সময়টা হচ্ছে সাধারণত এক বছরে কোনো দেশের বা কোনো অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি হাজারে
প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের স্থূল জন্মহার বলে। তাহলে আমি কি বললাম, এক বছরে কোনো দেশের বা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রতি হাজারে যে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে, তার মানে হাজারে জীবন্ত শিশু, 1000-এ কতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে সেই হারটাকে আমরা বলবো স্থূল জন্মহার। এখানে একটা ইকুয়েশন আছে দেখো, স্থূল জন্মহার পরিমাপ করার। সিবিআর মিন্স হচ্ছে ক্রুড বার্থ রেট। সিবিআর মিন্স হচ্ছে ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার সমান সমান, এখানে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে v ডিভাইডেড বাই p ইনটু 1000। তো এটা মানে হচ্ছে সিবিআর মিন স্থূল জন্মহার সমান b ফর বার্থ, p ফর টোটাল পপুলেশন। ওই একই বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা হচ্ছে p ইনটু 1000। এটা যখন আমি পরিমাপ করব তখন আমরা স্থূল জন্মহারটা পাবো। এখন আসলে দেখো সেকেন্ড ইয়াতে আছে জনসংখ্যা পরিমাপ পদ্ধতিতে আছে ক্রুড ডেথ রেট, তার মানে স্থূল মৃত্যু হার। স্থূল মৃত্যু হারটা কাকে বলে? ঠিক যেভাবে আমরা স্থূল জন্মহারকে সংজ্ঞায়িত করেছি ঠিক সেভাবে স্থূল মৃত্যু হার বলতে বোঝাচ্ছে যে কোনো দেশে বা কোনো অঞ্চলে সাধারণত নির্দিষ্ট সময়ে এক বছরে প্রতি হাজারে যতজন শিশু মৃত্যুবরণ করে। শুধুমাত্র আমরা জন্মের জায়গায় জীবন্ত শিশু জন্মগ্রহণ করে, অনেক শিশু কিন্তু জন্মগ্রহণ করছে, সবাই কিন্তু জীবন্ত না। অনেক মৃত শিশু প্রত্যেক বছর আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা এখানে কিন্তু শুধুমাত্র জীবন্ত শিশুটাকে নিচ্ছি যখন স্থূল জন্মহার আমরা করছি। কিন্তু যখন স্থূল মৃত্যুহার বলছি তখন কিন্তু সেটাকে আমরা শুধুমাত্র মৃত শিশুকে কাউন্ট করছি। এখানে আছে কি যে প্রতি হাজারে জনসংখ্যা প্রতি হাজারে মোট মৃত্যুর সংখ্যাকে স্থূল জন্মহারে জীবন্ত শিশু, কিন্তু যখন মৃত্যুহার আমি বলছি তখন কিন্তু শুধুমাত্র শিশু নয়, এখানে প্রতি হাজারে যে কয়জন মানুষ মৃত্যুবরণ করছে, শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, যুবক হতে পারে, সমস্ত শ্রেণীর মানুষের যে কয়জন মৃত্যুবরণ করছে তখন আমরা সেটাকে বলবো স্থূল মৃত্যুহার। আমি কি পার্থক্য তোমাদেরকে বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, স্থূল জন্মহার বলতে হচ্ছে প্রতি হাজারে যে কয়জন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে, এবং স্থূল মৃত্যুহার বলতে বোঝাচ্ছে প্রতি হাজারে যে কয়জন মানুষ মৃত্যুবরণ করছে ওই স্পেসিফিক অঞ্চলে, তাকে আমরা বলছি স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহারটাকে যদি আমরা সেম ভাবে ইকুয়েশনে দেখাই তাহলে সিবিআর সমান সমান b বাই p ইনটু 1000। এখানে সিবিআর মিন্স হচ্ছে স্থূল মৃত্যুহার ক্রুড ডেথ রেট সমান d means death and p means same population, ওই অঞ্চলের মাঝামাঝি সময়ের বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা ইনটু 1000। তো এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমরা স্থূল মৃত্যুহারটাকে বের করতে পারি। এখন আসো যে আরো একটা জনসংখ্যা পরিমাপের পদ্ধতি এখানে আছে, সেটা হচ্ছে নিট অভিবাসন। এই নিট অভিবাসন যদি আমি বইয়ের ভাষায় বলি তাহলে ব্যাপারটা এরকম হয় যে বর্তমান জনসংখ্যার পরিবর্তন পরিপ্রেক্ষিতে জন্মহার ও মৃত্যুহার ছাড়া নিট অভিবাসনটাকেও ব্যবহার করা হয়। এই অভিবাসনটাকে দুভাবে দেখতে পারি আমরা, সেটা হচ্ছে অভিবাসন আর বহির্গমন। অভিবাসনটা কি? যখন আসছে একটা দেশের ভেতরে ইন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি অভিবাসন, এবং একটা দেশ থেকে যখন আউট হচ্ছে বা বাইরে চলে যাচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, মানুষ শিফট করছে, তখন সেটাকে আমরা বলছি বহির্গমন। তো এখানে আমরা যদি প্রথমে আসি, দেখো যে কোনো স্থান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য দেশের অন্য স্থানে চলে যাওয়াকে অভিবাসন বলা হয়, এবং যে স্থান থেকে চলে যাওয়া হয় তাকে বলা হয় বহির্গমন। এখন আসো যে বাংলাদেশ থেকে কোনো লোক স্থায়ীভাবে বসবাসের জন্য যখন কানাডায় গমন করে তখন বাংলাদেশের দিক থেকে এটাকে বলা হবে বহির্গমন, এবং কানাডার দিক থেকে এটাকে বলা হবে অভিবাসন। তাহলে আমি কি বললাম যে অভিবাসন বলতে যে ইন হচ্ছে, তো যদি বাংলাদেশে কেউ ইন হয় তাহলে আমরা সেটাকে বলবো অভিবাসন, এবং বাংলাদেশ থেকে যদি কেউ চলে যায় তখন আমরা সেটাকে বলবো বহির্গমন। তো এখানে যে এক্সাম্পলটা বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কানাডায় কেউ শিফট করছে, এখানে কানাডা ব্যতীত যদি অন্য কোনো দেশের নাম বলি, সৌদি অথবা সিঙ্গাপুর, মালয়েশিয়া, তো এইসব দেশে যখন বাংলাদেশ থেকে মানুষ চলে যাচ্ছে স্থায়ীভাবে বসবাসের জন্য সেটাকে আমরা বলছি ওই দেশের প্রেক্ষাপটে অভিবাসন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
বহির্গমন। তো এখানে একটা সূত্র আছে দেখো যে পিজিআর, এখানে আছে পিজিআর বা জনসংখ্যা বৃদ্ধির হার সমান সমান বি প্লাস আই। এখানে এই বি প্লাস বি ফর হচ্ছে জন্মার হার, আই হচ্ছে অভিবাসন, মাইনাস ডি প্লাস ই, ডি হচ্ছে ডেথ বা মৃত্যু হার, ই হচ্ছে বহির্গমন। এখানে আমরা দুইটা জিনিসকে ব্যবহার করেছি, একটা অভিবাসন আর একটা বহির্গমন। তো অভিবাসনটাকে এখানে আমরা আই দিয়ে প্রকাশ করেছি এবং ই দিয়ে প্রকাশ করেছি বহির্গমনকে। আই হচ্ছে অভিবাসন এবং ই ফর বহির্গমন। তো এই দুটো জিনিস দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে যদি ডিভাইডেড বাই পি ইনটু 1000 করি তাহলে আমরা নেট অভিবাসনটা পাবো। কোনো দেশের জনসংখ্যার প্রেক্ষাপটে বা সেই নির্দিষ্ট অঞ্চল বা কোন নির্দিষ্ট দেশের প্রেক্ষাপটে আমরা নেট অভিবাসনটাকে যখন বের করতে চাইব তখন আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব। তোমাদের যদি কখনো সংজ্ঞা অথবা সংজ্ঞা লিখতে বলা হয়ে থাকে নেট অভিবাসন কাকে বলে বা জনসংখ্যা পরিমাপের পদ্ধতিগুলো কী কী, তখন তোমরা সংজ্ঞার সাথে ইকুয়েশনটাকে দিতে পারো, তাহলে ওই লেখার কোয়ালিটিটা আরো একটু বেটার হয়। তো এখানে আমরা নিট অভিবাসন পেয়ে গেলাম। লাস্ট আছে হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। জিরো পপুলেশন গ্রোথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে তোমরা নিজেরাই একটু চিন্তা করো যে শূন্য জন্মাহার বা জনসংখ্যার শূন্য বৃদ্ধি। শূন্য বৃদ্ধি বলতে কি জনসংখ্যার বৃদ্ধি নাই করো, যেটুকু জনসংখ্যা যে পরিমাণে জনসংখ্যা পৃথিবীতে জন্মগ্রহণ করছে বা একটা দেশে জন্মগ্রহণ করছে সেই পরিমাণ জনসংখ্যা সেই দেশ থেকে বা সেই অঞ্চল থেকে মৃত্যুবরণ করছে। তো এখানে কি মৃত্যুহার বা জন্মহার দুটোই সমান। যখন মৃত্যুহার এবং জন্মহার সমান হবে তখন আমরা সেটাকে বলবো জিরো পপুলেশন গ্রোথ বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আমি কি বললাম দেখো বইয়ে কি আছে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি হলো জন্মহার ও মৃত্যুহারের সমান অবস্থা, তার মানে ইকুয়ালি। এখানে এইখানে যে এটা আছে ইকুয়েশনটা আছে জেপিজি, যেটা আমি এর আগে লিখেছি যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি জিরো পপুলেশন গ্রোথ, জেপিজি সমান সিবিআর। সিবিআর বলতে আমি কি বুঝিয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো, ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার, এবং সিডিআর মিনস হচ্ছে ক্রুড ডেথ রেট বা স্থূল মৃত্যু হার। এই দুটোর বিয়োগফল যখন শূন্য হবে তখন আমরা সেটাকে বলবো শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তো দেখো আমরা পেয়ে গেলাম জনসংখ্যা পরিমাপের কয়েকটা পদ্ধতি। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে যে কোনো দেশের জনসংখ্যার পরিমাণটা কতটুকু সেটা আমরা বুঝতে পারবো বা জনসংখ্যার ঘনত্বটা কেমন সেটা আমরা বুঝতে পারবো। এখন আসলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, ডেনসিটি অফ পপুলেশন। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা অবশ্যই মানব সম্পদ, জনসংখ্যা একটা দেশের আশীর্বাদ। প্রথমেই আমরা বলবো একটা দেশের আশীর্বাদ হচ্ছে সেই দেশের জনসংখ্যা। আমাদের বাংলাদেশ আজকে 2021 সালে এই মহামারীর সিচুয়েশনেও যে অবস্থায় এখন অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে এটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা বা আমাদের দেশের ইয়াং জনগোষ্ঠীর যে সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে খুব বেশি। এবং এখানে আরও একটা বড় কথা হচ্ছে যে আমাদের মেল ফিমেল বা মহিলা পুরুষ দুজনেরই অবদান আছে আমাদের অর্থনীতিতে। তো সে কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও এখন বেশি, আমাদের অর্থনৈতিক উন্নতিও এখন অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। তো এই জনসংখ্যার ঘনত্বটা দেখে আমরা, ঘনত্বটা কি জিনিস, যে কোনো এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে। কি বললাম আমি, কোনো এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সেটাকে আমরা বলবো জনসংখ্যার ঘনত্ব। তো একটা সময় দেখো দেশের কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক কমই ছিল, যদি আমি বলি যে একটা সময়। এখন জনসংখ্যার ঘনত্ব যদি দেখি তাহলে বাংলাদেশে আছে 1103 জন। এই ডেটাটা হয়তোবা 2-1 বছর আগের কোনো ইনফরমেশন হবে। 1103 জন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, তার মানে প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন করে জনসংখ্যা বাস করে। একটা সময় কিন্তু 600 ছিল, 700 ছিল, তাই না? একটা সময় 900 হলো, এখন এটা 1103। আস্তে আস্তে কিন্তু এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো যদি এই সংখ্যাটা বেড়েই যায় তাহলে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু একটা সময় যখন জনসংখ্যার ঘনত্ব 600 ছিল, 700 ছিল, সেই সময়ের তুলনায় এখন কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি, আমাদের দেশের অর্থনৈতিক চাকা অনেক বেশি সচল। জনসংখ্যার ঘনত্ব বেশি কিন্তু অর্থনৈতিক চাকা যখন সচল হচ্ছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই জনসংখ্যার ঘনত্বটা বাড়ছে ঠিকই, কিন্তু এই জনসংখ্যার পরিমাণটা কিন্তু
বোঝা হিসেবে নেই, এই জনসংখ্যার পরিমাণটা মানব সম্পদ হিসেবে আমাদের দেশে অলরেডি তৈরি হয়ে গেছে এবং মানব সম্পদ হিসেবে এটা ব্যবহার করছে বলেই কিন্তু আমাদের দেশ এত অগ্রগতি করতে পারছে। তাহলে জনসংখ্যার ঘনত্ব যদি আমি ইকুয়েশনের মাধ্যমে দেখাই, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ইকুয়েশন আছে, তোমরা পারলে ইকুয়েশনগুলোকে মুখস্থ করে ফেলবা, এটা মাথায় রেখে দিবা। যখনই এটা সংজ্ঞা লিখবা তখন ইকুয়েশনটাকে মাথায় রেখে কেউ যদি তোমাকে কোনো একটা ফিগার দিয়ে দেয়, কোনো একটা অ্যামাউন্ট বলে দেয়, তখন তোমাকে বলতে হবে, তোমাকে বলতে পারে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো, অমুক অমুক ইনফরমেশন দিয়ে তোমাকে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে বলো। তো কি ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনও তোমাকে অবশ্যই সরবরাহ করা হবে। এখানে আছে দেখো ডিপি, হ্যাঁ, ডেনসিটি অফ পপুলেশন সমান সমান টিপি, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টিএ। এখানে টিএ মিন্স টোটাল এরিয়া, তার মানে মোট এরিয়াকে আমি টোটাল পপুলেশনকে আমি মোট এরিয়া দিয়ে ভাগ করব, তাহলে পাবো জনসংখ্যার ঘনত্ব। তো এই জনসংখ্যার ঘনত্ব যদি আমি এই ইকুয়েশন দিয়ে পাই এবং তোমাকে টোটাল পপুলেশন এবং টোটাল এরিয়াকে বলে দেওয়া হয়, তাহলে তুমি জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এটা বলতে পারি যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোনো এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে বলবো জনসংখ্যার ঘনত্ব। এবং বাংলাদেশে যে অ্যামাউন্টটা আছে দেখো 1103, ঠিক আমি যদি এখানে অনেক বড় একটা কান্ট্রি, অনেক পপুলেটেড কান্ট্রি যেখানে অনেক লোক বাস করে, সেই দেশটা যদি আমি এখনকার সব থেকে বহুল আলোচিত দেশ চীন, তো ওখানে যদি জনসংখ্যার ঘনত্ব দেখি তাহলে কিন্তু মাত্র 153 জন। চীন হচ্ছে এত জনবহুল দেশ, তারপরেও ওখানে জনসংখ্যার ঘনত্ব মাত্র 153 জন, সেখানে বাংলাদেশে 1103 জন। জাস্ট কম্পেয়ারিং যে বাংলাদেশে কত গুণ, এখানে যদি 153টাকে আমি 200 ধরি, তারপরে কিন্তু 5 থেকে 6 গুণ বেশি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। তো সেখানে যদি চীনের পাশে আমি আরও অনেক দেশকে কম্পেয়ার করি, ভারত সেখানে হচ্ছে 460 জন জনসংখ্যার ঘনত্ব, এবং অন্য দেশ যেগুলো আমাদের কাছাকাছি, পাকিস্তানে 281 জন, জাপানে 348 জন। এই বইয়ে যে ফিগারটা দেওয়া আছে, একটা সারণী দেওয়া আছে, এর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বাংলাদেশে 1103 জন। তার মানে এটা ভাবতে হবে যে আমরা কোন দেশে বসবাস করছি, অনেক জনবহুল একটা দেশে আমরা বসবাস করছি, কিন্তু উই আর প্রাউড বিকজ উই আর নট অনলি পপুলেশন, উই আর অলসো হিউম্যান রিসোর্সেস। সো অ্যান্ড ইটস এটা হচ্ছে সর্বজন স্বীকৃত যে আজকে পৃথিবীতে অনেক উন্নত যে দেশগুলো আছে তারা জানে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে। তাহলে আমাদেরকে নিজেদের দুর্বল হওয়ার কোনো অবকাশ নেই। আমরা যে জনসংখ্যা আমাদের ঘনত্ব যতই হোক না কেন, আমরা কিন্তু দেশে উন্নয়ন করে যাচ্ছি। তাহলে কি করতে হবে, আমরা যেটুকু টপিক আজকে পড়লাম, দেখো কনসেপ্ট অফ পপুলেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিছু মেইন কনসেপ্ট যেগুলা বা ছোট ছোট কিছু কনসেপ্ট, সেগুলোর মধ্যে জনসংখ্যার ধারণা প্রথমে ছিল, জনসংখ্যার পরিমাপের পদ্ধতির মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখিয়েছে। তো এই টপিকগুলো নিয়ে আসলে আমরা লাস্ট একটা কথা আমরা বলতে পারি যে জনসংখ্যা যেভাবেই হোক না কেন, বা আমরা প্রত্যেকের জায়গা থেকে কর্মঠ হতে হবে বা আত্মবিশ্বাস হতে হবে এবং আত্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা মানুষকে নিজেদের জায়গা থেকে। তাহলে আমরা জনসংখ্যার এই যে বিশাল জনগোষ্ঠীকে আমরা জনসংখ্যাতে রূপান্তরিত করতে পারবো। আর যখনই এই জনসংখ্যাতে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু আত্মকর্মসংস্থানটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এরপর দেখো আরেকটা কোশ্চেনের আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আউট করে দিচ্ছি যে জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ, যে লিস্টটা আমি তোমাদেরকে বললাম, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1103 জন। তো এই যে ফিগারটা 1103, এখানে জনসংখ্যার ঘনত্বটা নিঃসন্দেহে অনেক বেশি। তাহলে এই বেশির কারণগুলো কি, বা জনসংখ্যার ঘনত্ব বেশি মেইন কারণ হচ্ছে প্রথম পয়েন্টে আছে জলবায়ু। জনসংখ্যা এমন একটা জিনিস যেটা কিন্তু ওই স্পেসিফিক এরিয়ার জলবায়ু আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, যে কোনো দেশের জলবায়ু নির্দেশ করে ওই দেশের জনসংখ্যা কেমন হবে। তো বাংলাদেশের জলবায়ুটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির অনুকূলে। এরপরে আছে যে বৃষ্টিপাত। জলবায়ুটা অ্যাকচুয়ালি বৃষ্টিপাত, আবহাওয়া, ভূপ্রকৃতি সব কিছু মিলেই কিন্তু জলবায়ুটা তৈরি হয়। জলবায়ুটাকে আমরা ডিফাইন করতে পারি। তো এখানে
যেহেতু বৃষ্টিপাতটা বাংলাদেশে যে লেভেলে বৃষ্টিপাতটা হয়, মানে যে পরিমাণে এটা বাংলাদেশের উপরে আসছে, সেটা কিন্তু জনসংখ্যা ঘনত্ব বাড়ানোর জন্য অনেকাংশে দায়ী। এরপরে আছে দেখো ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি কিন্তু একটু সফট, আমরা যদি বলি মাইল্ড। যেমন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে শুধুই নদী সমুদ্র, মানে যদি আমি বলি যে তাদের ভূমির ম্যাক্সিমাম অংশই হচ্ছে পানি দ্বারা পরিবেষ্টিত। তো সেসব এলাকা প্লাস আরও কিছু এলাকা আছে, অঞ্চল আছে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেখানে মরুভূমির দেশ, কিছু দেশ আছে বরফে আচ্ছাদিত, কিছু দেশ আছে প্রচন্ড রকমের তাপমাত্রা। কিন্তু আমাদের দেশকে কিন্তু একসময় নাতিশীতোষ্ণ দেশ বলা হতো, এখনও আমরা বলতে পারি, যদিও টেম্পারেচার বা ওয়েদারটা একটু সিভিয়ার হয়ে যাচ্ছে। তারপরে এখন আমরা অন্য দেশের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের জলবায়ুকে এখন আমরা বেটার বলতে পারি। তো এই যে জলবায়ুর যে মাইল্ড যে সিচুয়েশনটা বা সফট যে সিচুয়েশনটা, এটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সহায়ক। কারণ আমাদের দেশের মানুষ কি কম পরিশ্রম করে বা জটিলতাটা মানুষের জীবনে কম। মানুষ হচ্ছে ইনকাম করে, খায় দায়, ঘুমায়, এন্টারটেনমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষের ব্রেনে বা মানুষের জীবনটা যদি খুব বেশি জটিল না হয়ে থাকে, তখন নর্মালি পৃথিবীর সেই দেশের বা সেই মানুষের ফ্যামিলি সাইজটা কিন্তু বড় হবে বা হওয়াটা স্বাভাবিক। এরপর আছে সেচ ব্যবস্থা, কৃষিকাজ। যেটা আমি বলি যে কৃষিকাজ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ আমরা জানি এবং গ্রাম প্রধান দেশ, কৃষি প্রধান দেশ যাই বলি। তো কৃষিকাজের সুবিধাতে কিন্তু মানুষ বেশি সন্তান জন্ম দেয়, কারণ তাদের একটা ভুল ধারণা যে ছেলে সন্তানের জন্ম দিলে তারা কৃষিকাজে সাহায্য করতে পারবে তাদের পরিবারকে। তো যখন এই ধারণা তারা নিয়ে ঘুরে বেড়ায়, তখন তাদের নর্মালি তাদের ভেতরে সন্তান জন্মদানের প্রবণতাটা বেশি থাকে। এরপর আছে দেখো শিল্পোন্নয়ন। শিল্প কলকারখানা যেখানে গড়ে ওঠে, তখন কি হবে যে বেশি সন্তান যদি জন্ম হতে পারবে, বেশি টাকা ইনকাম করে আনতে পারবে শিল্প কারখানা থেকে। আমাদের দেশে অনেক শিশু শ্রমিক আছে যারা বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত। তো এই ধরনের শিশু শ্রমিকরাও কিন্তু তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে। তো অনেক বাবা মার ভ্রান্ত ধারণা যে তাদের ছেলের সন্তান হোক আর মেয়ের সন্তান হোক, যদি বেশি হয় তাহলে তারা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে এবং ফাইনালি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে। এছাড়া আছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক আয়তনের তুলনায় অধিক জনসংখ্যা। এই সকল ব্যাপারগুলোই হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের কারণ। তো আমরা এখন বলতে পারি যে বাংলাদেশের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আপাত দৃষ্টিতে জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সহায়ক, সেই জন্য বাংলাদেশের জনসংখ্যা ঘনত্বটাও বেশি। তো আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, দেখো এগুলো তোমরা বাসায় বসে আরো